আমি স্বেচ্ছায় মোটা হাতির মতো কুৎসিত দেখতে একটি ছেলের সঙ্গে বিয়ে করেছিলাম। বিয়ের পরে আমার বর প্রত্যেকদিন রাতে আমাকে ও আমার বোনকে বাইরে থেকে খুব সুন্দর জিলাপি এনে খাওয়াতো। ওই জিলাপি খাওয়ার পরে আমরা দুই বোনে অজ্ঞান হয়ে যেতাম। আমার বর তো আমার বোনের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। জানি না আমার বোন আমার বরের এমন কী ক্ষতি করেছিল। আমার বর তো আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু জানি না কেন আমার বোনের জীবন নষ্ট করার জন্য একদিন রাতে আমার বর আমাকে ও আমার বোনকে অনেক ভালোবেসে জিলাপি খাওয়ালো। তারপর আমাদের দুই বোনের অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বর যা করেছিল সেটা শোনার পরে আপনাদের শরীর কেঁপে উঠবে। তারপর আমার বর বোনের ঘরের ভিতর ঢুকে তাকে বস্ত্রহীন করে তার ছবি তুলেছিল। শুধু তাই নয়, আমার বোনের গুপ্ত অঙ্গের ভিডিও করেছিল। আমি যখন এই সত্যিগুলো জানতে পেরেছিলাম যে আমার বর আমার বোনের জীবনটা নষ্ট করতে চাইছে, তখন আমার বর আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি এই সত্যি কথাগুলো কাউকে বলি তাহলে সে আমার বোনের সব উলঙ্গ ছবি এবং ভিডিও পোস্ট করে দিবে। আমার নাম বিধি, আমার বোনের নাম প্রীতি। আমরা দুই বোন। আমি বাড়ির বড় মেয়ে। আমি এত বেশি মোটাসোটা ছিলাম যে আমার বাবা যখনই আমার জন্য কোনো বিয়ের সম্বন্ধ নিয়ে আসতো, তখন আমার মোটা শরীর দেখে ছেলেপক্ষ থেকে রিজেক্ট করে দিত। একবার তো আমার একটা জায়গায় বিয়ে পাকা হয়েছিল। বিয়ে ঠিক হওয়ার পরে তারা 10 লক্ষ টাকার দাবি করেছিল, কিন্তু আমার বাবার 10 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তাই আমার বিয়েটা ভেঙে গেছিল। সেদিন আমি খুবই কষ্ট পেয়েছিলাম এবং বাবা মাকে বলে দিয়েছিলাম যে আমার জন্য আর কোনো পাত্র দেখতে হবে না, কারণ আমি এত মোটাসোটা যে কোনো ছেলে আমাকে নিজের বাড়ির বউ করতে রাজি হয়নি। তাই আমি ভেবে নিয়েছিলাম বিয়ের স্বপ্ন দেখে আমার আর কোনো লাভ নেই। একা বসে আমি অনেক কাঁদতাম আর ভাবতাম মোটা হওয়াটা কি পাপ। এইদিকে আমার বোন আমার থেকে দেখতে অনেক সুন্দরী ও স্লিম ছিল। আমার বাবা মা ভেবেছিল আগে আমার বিয়েটা হবে, তারপরে আমার বোনের বিয়ে দিবে। কিন্তু আমাকে তো কোনো ছেলে পছন্দ করতে রাজি হয়নি। আমার বাবা মাও আমাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমার বোনের বিয়েও দিতে পারছিল না। কিন্তু বাবা মা আমার বোনের ব্যাপারে একটা অনেক বড় সত্যি কথা জানতো না। আমার বোন একটা ছেলেকে আগে থেকেই ভালোবাসতো এবং সে বলেছিল বিয়ে করলে তাকেই করবে। আমি আমার বোনের ব্যাপারে সব সত্যি কথা জানতাম। আমি আমার বোনকে অনেক ভালোবাসতাম এবং তাকে খুব সাপোর্ট করতাম। আমার বোনও আমাকে খুব ভালোবাসতো। আমার বোন খুব বুদ্ধিমতী ছিল। আমি আমার মোটা শরীর নিয়ে মাঝে মধ্যে ভেঙে পড়তাম এবং নিজের জীবন থেকে হার মেনে নিতাম। তখন আমার বোন আমাকে বোঝাতো এবং সবসময় আমাকে সাপোর্ট করত। আমাদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে আকাশ বলে একটা ছেলে থাকতো। একদিন হঠাৎ করে আকাশ আমাদের বাড়িতে এসেছিল আমার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে। আসলে সেদিন যখন আমার বিয়ে ভেঙে গেছিল, তখন আমি না পেরে আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম এবং এই কথাটা আমাদের পুরো পাড়ায় রটে গেছিল। আকাশ সেদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি এসেছিল তার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। আকাশ একটা প্রাইভেট কোম্পানিতে জব করত। আকাশ যখন নিজে থেকে আমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিল, এতে আমার কোনো আপত্তি ছিল না এবং আমার বাবাও এই বিয়েতে রাজি ছিল, কারণ বাবা ভেবেছিল আমার হয়তো আর কোনো ভালো ঘরে বিয়ে হবে না। তাই বাবা আকাশের প্রস্তাব মেনে নিয়েছিল। তাই বাবা এই বিয়েতে রাজি ছিল। আমার বোন প্রীতিও এটা দেখে খুব খুশি ছিল যে আকাশ আমাকে পছন্দ করে নিজের ইচ্ছেতে বিয়ে করছে। তারপর আকাশের সঙ্গে বিয়ের পরে যখন প্রথম দিন শ্বশুরবাড়িতে এলাম, সেদিন আমার শাশুড়ি আমাকে অপমান করতে ছাড়েনি। প্রথম দিন আমার শাশুড়ির কড়া কথা শুনে আমার চোখ থেকে জল চলে এসেছিল। শ্বশুরবাড়িতে ঢোকা মাত্রই আমার শাশুড়ি আকাশকে বলল, এত ভালো ভালো বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ এলো, কিন্তু তুই এই হাতির বাচ্চাটাকে কেন বিয়ে করলি সেটা তো তুইই জানিস ভালো করে। এই পুরো দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না যে তুই এই হাতির বাচ্চাটাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এলি, তাও আবার পণ ছাড়া। শাশুড়ির কথা শুনে আমি মন খারাপ করে ঘরের ভিতরে বসেছিলাম। ওই সময় আকাশ ঘরের ভিতরে এলো। আকাশ তখন আমার হাত ধরে আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি নিজের মন ছোট করো না। আমরা দুইজন একে অপরের জন্যই তৈরি হয়েছে। আমার মা তোমাকে মোটা বলে অপমান করেছে, কিন্তু আমার দিকে একবার দেখো, আমিও তো কত মোটা। আসলে আকাশও অনেক মোটাসোটা ছিল এবং সে যখন বাড়ির বাইরে বের হতো তখন তাকেও নানান লোকের নানান রকম কথা শুনে সহ্য করে থাকতে হতো। তখন আকাশ আমাকে বলল, আমরা দুইজন একে অপরের জন্য একদম পারফেক্ট,
তাই কে কী বলল আমার তাতে কিছু যায় আসে না। আসলে আমি আকাশকে পাওয়ার পরে অনেক খুশি ছিলাম। ভেবেছিলাম বাকি মেয়েদের মতো আমার বিবাহিত জীবন খুব সুন্দর হবে। কিন্তু আমার বিবাহিত জীবন এতটা কষ্টের হবে আমি সেটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। ভেবেছিলাম আমাদের ফুলশয্যার রাত খুব সুন্দর কাটবে। কিন্তু আকাশ যখন আমার কাছে এলো এবং আমাকে ভালোবাসতে শুরু করলো, তখন হঠাৎ করে সে এমনভাবে কাঁদতে শুরু করলো যে আমাকে বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যেতে হয়েছিল জল নিয়ে আসার জন্য। কিন্তু প্রথম রাতে আমার সঙ্গে এই রকম হবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আমি যখন আকাশের জন্য তাড়াতাড়ি জল নিতে রান্নাঘরের দিকে গেলাম, তখন রুম থেকে বেরোতেই আমি হঠাৎ করে পা পিছলে অনেক জোরে পড়ে গেছিলাম। এমনিতেই আমার শরীর খুব মোটা-সোটা ছিল। তাই পড়ে গিয়ে আমার কোমরে এতটা লেগেছিল যে আমি নাড়াচাড়াও করতে পারছিলাম না। ভেবেছিলাম ফুলশয্যার রাতে আকাশের সঙ্গে খুব ভালো সময় কাটাবো। কিন্তু আমার কপালে তো অন্য কিছুই লেখা ছিল। সেদিন রাতের বেলা পড়ে যাওয়ার কারণে আমার কোমরে এত বেশি ব্যথা ছিল যে ব্যথার ওষুধ না খেয়ে আমি আর থাকতেই পারিনি। সেদিন রাতে আকাশ আমার যেইভাবে খেয়াল রেখেছিল তাতে আমি খুব খুশি হয়েছিলাম। পরের দিন সকালবেলা কোমরে ব্যথা নিয়ে আমি যখন ঘরের কাজকর্মগুলো করছিলাম, তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল। কারণ আমার কোমরে এত বেশি ব্যথা ছিল যে আমি ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছিলাম না। ওই সময় আমার শাশুড়ি এসে বলল, মোটা হাতির মতো শরীর নিয়ে বাড়ির কাজকর্ম করবে কিভাবে তুমি? আগে নিজের শরীরটা কমাও। নইলে তুমি যেইভাবে কাজ করছো তাতে বাড়ির কাজকর্ম সারতে তো তোমার 4 দিন সময় লাগবে। আমি তখন শাশুড়িকে বললাম, মা, কাল রাতে আমি পড়ে গেছিলাম, তাই আমার কোমরে অনেক বেশি ব্যথা আছে। ওই জন্য আমি ঝটপট কাজ করতে পারছি না। শাশুড়ি তখন রেগে বলল, তুমি কি বলতে চাইছো? তোমার কোমর ভেঙে গেছে, তাই বাড়ির সমস্ত কাজ আমি করব? ওই সময় পেছন দিক থেকে আমার বোন প্রীতি বলল, আপনাকে এই বাড়ির কাজ করতে হবে না। দিদির খেয়াল রাখার জন্য এবং বাড়ির কাজকর্ম সামলে নেওয়ার জন্য আমি চলে এসেছি। জামাইবাবু সকালে বাড়ি গিয়ে আমাকে সব বলেছে এবং তোমার খেয়াল রাখার জন্য আমাকে এখানে নিয়ে এসেছে। আমার শাশুড়ি তো আমাকে মোটেই পছন্দ করতো না। আমার শাশুড়ি আমার বোনকে দেখার পরে আমার দিকে মুখ বাঁকিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আমার বোন তখন আমাকে জড়িয়ে ধরে বলল, জামাইবাবু তোমাকে কত ভালোবাসে এবং তোমার কত খেয়াল রাখে। তোমার কষ্ট হবে ভেবেই সকাল সকাল আমাকে নিয়ে চলে এসেছে। আমিও তখন প্রীতিকে দেখে খুব খুশি হয়েছিলাম। প্রীতি বাড়ির সমস্ত কাজকর্ম এবং আমার খুব সাহায্য করত। প্রীতি আসার পরে আমার বর আগের চাইতে আরও বেশি খুশ মেজাজে থাকতো। সেদিন রাতের বেলায় বর বাড়ি আসার পরে আমাকে ও প্রীতিকে একসঙ্গে দেখে বলল, আরে বাহ, তোমরা দুই বোন এখানেই আছো? আজ তোমাদের দুইজনকে খুব সুন্দর একটা জিনিস খাওয়াবো। এই বলে আমার বর নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে দিল এবং বলল, এই প্যাকেটটা খুলে দেখো, তোমার পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি। প্যাকেটটা খুলে দেখলাম সেটার মধ্যে জিলাপি ভরা ছিল। আসলে আমরা দুই বোন জিলাপি খেতে খুবই ভালোবাসতাম। আমি তখন বরকে মন খারাপ করে বললাম, আমি জিলাপি খেতে পারবো না, কারণ জিলাপিতে অনেক ক্যালোরি থাকে। ওই সব খাবার খেলে আমি আরও দিন দিন মোটা হয়ে যাব। আমার বোন তখন একটা জিলাপি তুলে নিজে খেলো এবং আমার মুখেও একটা ভরে দিল। ও বলল, দিদি, জামাইবাবু কত ভালোবেসে তোমার জন্য জিলাপি নিয়ে এসেছে, একটু খেলে কিচ্ছু হবে না। তারপর আমরা দুইজন খুব মজা করে জিলাপি খেয়েছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, আমার বরকে অত বলা সত্ত্বেও সে একটাও জিলাপি খায়নি। পরের দিন সকালবেলা দেখি আমি ও প্রীতি ওইভাবেই বিছানাতে শুয়ে আছি যেইভাবে আগের দিন রাতে আমি ও প্রীতি বসেছিলাম। তখন বর ঘরে এসে বলল, আরে তোমাদের কি হয়েছে? তোমাদের ঘুম ভেঙেছে? কাল রাত থেকে তোমরা ঘুমিয়ে আছো। কাল রাতে তোমাদের দুইজনকে আমি ও মা কত ডাক দিয়েছিলাম, কিন্তু তোমরা তো নাক ডেকে ঘুমোচ্ছিলে। ওই সময় প্রীতি ঘুম থেকে উঠে বলল, দিদি, আমার মাথাটা অনেক ভারী লাগছে এবং শরীরটাও খারাপ লাগছে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এটা কিভাবে হতে পারে। রাতের বেলা জিলাপি খাওয়ার পরে আমি ও প্রীতি কিভাবে গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এরকম তো আমার সঙ্গে কোনো দিন হয়নি। ঠিক ওই সময় আমার শাশুড়ি ঘরের ভিতর ঢুকে আমাকে বলল, এই যে মহারানী, কাল রাত থেকে তো নাক ডেকে ঘুমোচ্ছ, বাড়ির কাজকর্মগুলো কে করবে? আর কি দেখে যে তোমার মতো এত মোটা মেয়েকে আমার ছেলে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, আমার তো মান সম্মান সব কিছু শেষ করে দিয়েছে আমার ছেলে। ওই সময় প্রীতি আমার শাশুড়িকে পাল্টা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু আমি ইশারা করে প্রীতিকে বারণ করে দিলাম।
তারপর আমার শাশুড়ি তো অনেক রাগ করে আমাদের রুম থেকে বেরিয়ে চলে গেল। তখন আমার বর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বিধি, তুমি মায়ের কথার কিছু খারাপ মনে করো না। তুমি তো আমার মাকে ভালোভাবে জানোই। এটা বলে আমার বরও আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। তারপর প্রীতি আমাকে বলল, আমার জামাইবাবু তো নিজেই অনেক মোটাসোটা এবং কুৎসিত দেখতে। তারপরেও তোমার শাশুড়ি তোমাকে কেন বারবার মোটা বলে অপমান করে, আর তুমি সবসময় কেন সহ্য করে থাকো? আমি তখন প্রীতিকে বুঝিয়ে বললাম যে আমি কোনো রকম ঝুটঝামেলা করতে চাই না, আমি শান্তিতে থাকতে চাই, তাই আমি চুপচাপ মুখ বুজে সব কিছু সহ্য করে থাকি। এইভাবে আমার দিন কেটে যাচ্ছিল। গত 10 দিন থেকে আমার বোন আমার শ্বশুর বাড়িতেই ছিল এবং বরের অফিসে চলে যাওয়ার পরে প্রীতি আমার খেয়াল রাখতো এবং কাজকর্মে সাহায্য করত এবং আমার খুব যত্ন করত, কারণ আমার কোমরে ব্যথা তখনও ঠিক হয়নি। বর আমাকে অনেকবার ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমি জেদ করে ডাক্তারের কাছে যাইনি। আমি ভেবেছিলাম নিজে থেকে এই ব্যথা ঠিক হয়ে যাবে। বর যতক্ষণ বাড়িতে থাকতো ততক্ষণ আমার সঙ্গে টাইম কাটাতো এবং অনেক কাজে আমার সাহায্য করে দিত। এদিকে বর প্রত্যেক দিন অফিস থেকে যখন বাড়ি ফিরে আসতো তখন 1 প্যাকেট করে জিলাপি নিয়ে আসতো এবং নিজে হাতে আমাকে ও প্রীতিকে খাইয়ে দিত, কিন্তু সে নিজে কোনো দিন জিলাপি খেত না। এটা দেখে আমার মনে একটু সন্দেহ হয়েছিল। সে তো প্রথম দিনই বাহানা করেছিল যে সে নাকি জিলাপি খেতে পছন্দ করে না, কিন্তু প্রত্যেক দিন রাতে জিলাপি খাওয়ার পরে আমি ও আমার বোন ঘুমিয়ে যেতাম। যেদিন থেকে রাতের বেলা জিলাপি খেয়ে আমি ও প্রীতি শুয়ে পড়তাম, সেদিন থেকে প্রত্যেক দিন সকালবেলা প্রীতি বলতো তার শরীরে নাকি খুব ব্যথা এবং তার মাথাটা নাকি ভারী হয়ে থাকে। সকালবেলা আমাদের ঘুম থেকে ওঠার পরে বর আমাদের জন্য চা করে নিয়ে আসতো আর বলতো, তোমরা রাতের বেলা শুয়ে পড়েছিলে, ওই জন্য আমি আর তোমাদের বিরক্ত করিনি। প্রীতি তখন ঘুম থেকে উঠে বলতো, সরি জামাইবাবু, যখন থেকে আমি এসেছি তখন থেকে রাতের বেলা আপনি আমার দিদির সঙ্গে সময় কাটাতে পার না। বুঝতে পারিনি কখন যে দিদির সঙ্গে গল্প করতে করতে এখানেই শুয়ে পড়েছি। বর তখন বলতো, এতে সরি বলার কিচ্ছু নেই, তোমাকে তো ওই জন্যই নিয়ে এসেছি যাতে তুমি তোমার দিদির একটু খেয়াল রাখতে পারো। তোমার দিদি ও আমি না হয় পরে একসময় সময় কাটাবো। এদিকে আমার শাশুড়ি এটা বলে ঝামেলা করতো যে তোমার বোন গত 20 দিন থেকে আমার বাড়িতেই পড়ে আছে, আর বলতো, তুমি কি তোমার বাবার বাড়ির লোকজন আমার বাড়িতে রাখার দায়িত্ব নিয়েছো? তোমার বোনকে আমার বাড়ি থেকে চলে যেতে বলো। আমি আর তোমার বাবার বাড়ির কাউকে আমার বাড়িতে রেখে ফ্রিতে খাবার খাওয়াতে পারবো না। আমি এটা দান শিবির খুলে রাখিনি। যখনই আমার শাশুড়ি আমার বোনকে বাড়ি থেকে যেতে বলতো তখনই আমার বর আমার শাশুড়ির সঙ্গে ঝামেলা শুরু করে দিত। এটা দেখে আমার ভালো লাগতো যে আমার বর আমার এবং আমার বাবার বাড়ির লোকের খেয়াল রাখে, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই খেয়াল রাখার পিছনে আমার বরের অপরাধী মন লুকিয়েছিল এবং সে অনেক বড় অন্যায় করেছিল। এইভাবে প্রত্যেক দিন যখন আমার বর আমার জন্য জিলাপি নিয়ে আসতো এবং আমাদের দুই বোনকে খাওয়াতো, তখন একদিন আমার সন্দেহ হয়েছিল, কারণ জিলাপি খাওয়ার পরেই আমরা দুই বোন শুয়ে পড়তাম। আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে প্রীতি বলতো তার গায়ে হাতে নাকি খুব ব্যথা করে। ঘুম থেকে ওঠার পরে আমার সেরকম কিছু মনে হতো না, কিন্তু প্রীতি বলতো তার খুব শরীর খারাপ করে এবং মাথা খুব ভারী হয়ে থাকে। সেদিন প্রীতি আমাকে আরেকটা কথা বলেছিল যে তার শরীরের নিচের অংশে নাকি প্রত্যেক দিন সকালে অনেক ব্যথা করে এবং সে আমার থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিল। তার ওই কথাটা শোনার পরে আমার মনে অনেক সন্দেহ হয়েছিল এবং ওই সন্দেহ দূর করার জন্য সেদিন রাতের বেলা যখন আমার বর জিলাপি নিয়ে এসেছিল এবং নিজের হাতে আমাকে ও আমার বোনকে জিলাপি খাইয়ে দিয়েছিল, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার বর কিভাবে এত নোংরা কাজ করতে পারল? আমি তো তাকে অনেক ভালো ভাবতাম। আমি ভাবতাম যে সে আমার বোনকে নিজের বোনের মতোই মনে করে, কিন্তু আমি তার আসল চেহারা চিনতে পারিনি। পরের দিন সকালবেলা প্রীতির ঘুম থেকে ওঠার আগেই আমার যখন ঘুম ভেঙেছিল, তখন আমি তাড়াতাড়ি নিজের মোবাইলটা হাতে নিয়ে আগের দিন রাতের ভিডিওটা দেখার পরে রাগে রুম থেকে বাইরে বেরিয়ে গিয়ে দরজাটাকে পেছন দিক থেকে লক করে বরের কাছে গিয়ে তাকে রাগে 2-3টে থাপ্পড় মেরেছিলাম আর বলেছিলাম, তোমার সাহস কী করে হলো আমার বোনের সঙ্গে এত খারাপ কাজ করার? আমি তোমাকে ভালো ভেবেছিলাম। বর তখন রেগে আমার হাতটাকে অনেক জোরে পেছন দিকে ঘুরিয়ে দিয়ে বলল, তোর সাহস কী করে হলো আমাকে থাপ্পড় মারার? আমি তোর বোনের সঙ্গে যা করেছি বেশ করেছি, আর আগেও করব, আমার যতদিন ইচ্ছে হবে। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমার মোবাইলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি সবার মোবাইলে সেন্ড করে দিব। এই ভিডিও আমি ভাইরাল করে দিব।
তাহলে তোর বোনের জীবন এমনিতেই শেষ হয়ে যাবে এবং সে কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবে না। তাই যেমন চলছে সেরকমটাই চলতে দে। আমার সঙ্গে বেশি চালাকি বা বাড়াবাড়ি করলে এই ভিডিও আমি লিক করে দিব। আসলে আগের দিন রাতে আমার বর যখন আমাকে ও আমার বোনকে অনেক ভালোবেসে জিলেপি খাইয়ে দিয়েছিল এবং আমাদের রুম থেকে যখন বেরিয়ে চলে গেছিল, তখন আমি চালাকি করে তাড়াতাড়ি আমার মোবাইলটা লুকিয়ে আমাদের বিছানার সামনে যে টেবিল ছিল সেখানেই আমি ভিডিও অন করে রেখে দিয়েছিলাম এবং এই কথাটা আমার বর ও আমার বোন কেউ জানতো না। তার পরের দিন সকালে আমি যখন আমার মোবাইলটা হাতে নিলাম, তারপর আগের দিন রাতে যে ভিডিও ক্যাপচার হয়েছিল সেই ভিডিওটা দেখার পরেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ ওই ভিডিওর মধ্যে দেখলাম আমার বোনের সঙ্গে একটা আলগা ছেলে সব কিছু করছিল এবং আমার বোন অজ্ঞান হয়ে পড়েছিল। আমিও তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আসলে আমার বর জেনে শুনে ওই জিলাপির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের দুইজনকে খুব ভালোবেসে খাওয়াতো, যেটা আমরা সন্দেহ করতে পারিনি, যেটা আমরা কল্পনাও করতে পারিনি, যার জন্য আমরা জিলাপি খাওয়ার পরেই শুয়ে পড়তাম। তারপর ভিডিওটা দেখার পরে আমি নিজের চোখের জল আটকে রাখতে পারিনি। আমার অনেক কষ্ট হয়েছিল আমার বোনের ওই রকম অবস্থা দেখে। আমার বোনের সঙ্গে একটা আলগা ছেলে শারীরিক সম্পর্ক করছিল, তাকে শোষণ করছিল। আর অন্যদিকে আমার বর মজা করে তার ভিডিও তৈরি করছিল। কিন্তু আমার বর আমার বোনের সঙ্গে কেন এত বড় অন্যায় করেছিল? এই প্রশ্নের উত্তর আমার জানার ছিল। শুধু তাই নয়, যতদিন ধরে আমার বর আমাকে ও আমার বোনকে জিলাপির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছে, ততদিন আমার বর নতুন নতুন ছেলেকে দিয়ে আমার বোনকে নষ্ট করেছে এবং আমার বোন ও আমি এগুলো কিছুই বুঝতে পারিনি। অথচ তার সঙ্গে যখন যখন অন্যায় হতো তখন আমি তার পাশেই অজ্ঞান হয়ে পড়ে থাকতাম, অথচ আমিও কিছু জানতে পারিনি। আমার তো এটা ভেবে খুব কষ্ট হচ্ছিল যখন আমার বোন জানতে পারবে যে তার সঙ্গে তার জামাইবাবু কত বড় অন্যায় কাজ করেছে, তখন তার কী অবস্থা হবে। আমি তো বুঝতে পারছিলাম না এত বড় কথা আমি আমার বোনকে কিভাবে বলবো এবং এখন আমি কিভাবে আমার বোনকে আমার বরের হাত থেকে রক্ষা করব। তারপর সেদিন সকালবেলা আমার শাশুড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমাকে বলল, তুমি আর কতদিন তোমার বোনকে আমাদের বাড়িতেই রাখবে? আমি আর তোমার বোনকে এক মুহূর্ত আমাদের বাড়িতে থাকতে দিব না। তোমার বোন নিজের বাবার বাড়ির চাল ডাল বাঁচিয়ে আমাদের বাড়িতে ফ্রিতে বসে খাচ্ছে। আমাদের কি টাকার ভাণ্ডার আছে নাকি যে তোমার বাপের বাড়ির লোকজনদের আমি ফ্রিতে বসে বসে খাওয়াবো? আমি কারো দাবি নিয়ে রাখিনি। তাই তোমার বোনকে এই বাড়ি থেকে বের করো। শাশুড়ির কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছিল। তাই আমি আর বেশি দেরি না করে তখনই আমার বোনকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম। ঠিক ওই সময় আমার বর রুম থেকে বেরিয়ে এসে বলল, বিধি, তুমি এটা কি করছো? কেন তুমি তোমার বোনকে এইভাবে অপমান করে বাড়ি থেকে বের করছো? ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। ওর যতদিন ইচ্ছে হবে ও ততদিন এই বাড়িতেই থাকবে। ওই সময় আমার শাশুড়ি অনেক রেগে গিয়ে আমার বরকে বলল, তুই একদম চুপ কর। বৌমা যা করছে খুব ভালো কাজ করছে। তুই একটাও কথা বলবি না, হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি ভুলে যাব যে তুই আমার একটাই ছেলে। তারপর আমার শাশুড়ি আমার দিকে হেসে খুব খুশি হয়ে বলল, বৌমা, তুমি আজকে অনেক কাজের কাজ করেছো। বাহ, আজ আমি তোমার উপর খুব খুশি হয়েছি। বের করে দাও তোমার বোনকে এই বাড়ি থেকে। প্রীতি তখন কাঁদতে কাঁদতে আমার হাতে পায়ে ধরে বলল, দিদি, তুমি আমাকে কেন এইভাবে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করছো? আমি কি এমন অন্যায় করেছি? আমি তো নিজে থেকে আর কিছুদিন পরেই তোমার বাড়ি থেকে চলে যেতাম, কিন্তু এইভাবে ধাক্কা মেরে বের করার কি আছে? দিদি, তুমি কিছু তো বলো যে আমি কি অন্যায় করেছি। আমি প্রীতির কোনো কথা না শুনে শুধুমাত্র তার ভালোর জন্যই বাধ্য হয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি যখন প্রীতিকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তখন আমার বর রাগে আমাকে এক থাপ্পড় মেরে বলেছিল, তোকে বলেছিলাম না বেশি চালাকি করবি না, না হলে তোর বোনের সব ভিডিও ভাইরাল করে দিব। আমি শুধু মায়ের জন্য কিছু বলতে পারিনি, না হলে আমি প্রীতিকে এই বাড়িতেই রাখতাম এবং যতদিন আমার ইচ্ছে হতো ততদিন আমি তোর বোনকে অন্য ছেলেকে দিয়ে নষ্ট করাতাম। আমি তখন বরকে বলেছিলাম, তুমি কী কারণে আমার বোনের সঙ্গে এই রকম করলে? আমার বোন তোমার কি ক্ষতি করেছে? বর তখন বলল, তোর ওসব জেনে লাভ কি? তোর বোনের নিজের সৌন্দর্যের উপরে যা অহংকার ছিল, আমি তার অহংকার নষ্ট করে দিয়েছি। তার 2 দিন পরে আমি যখন মন্দির যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোলাম, তখন দেখলাম প্রীতি আমার বাড়ির বাইরে আমার জন্য অপেক্ষা করছিল। সে আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরে বলল, দিদি, আমি তোমাকে খুব ভালোভাবে জানি।
নিশ্চয়ই কিছু কথা আছে যার জন্য তুমি আমার সঙ্গে এই রকম ব্যবহার করেছো। তাই তোমাকে সব সত্যি কথা আমাকে বলতেই হবে। আমি তখন বাধ্য হয়ে প্রীতিকে সব সত্যি কথা বলেছিলাম এবং আমার মোবাইলে যে ভিডিও ছিল সেই ভিডিওটা প্রীতিকে দেখিয়েছিলাম। ভিডিওটা দেখার পরে প্রীতি অনেক কষ্ট পেয়েছিল। সে ভেতর থেকে ভেঙে পড়েছিল, কিন্তু হার মানেনি। ভিডিওটা দেখার পরে সে বলেছিল যেমন করেই হোক আকাশকে শাস্তি দিতেই হবে। তারপর বলল, আমি অনেক বড় ভুল করেছি ওই শয়তান পাপীকে বিশ্বাস করে। এখন আমি বুঝতে পারছি সে আমার সঙ্গে বদলা নেওয়ার জন্য ও তোমাকে বিয়ে করেছে এবং আজ আমাদের দুইজনের জীবন নষ্ট করে দিয়েছে। আমি তো প্রীতির কোনো কথাই বুঝতে পারছিলাম না যে সে কী ব্যাপারে কথা বলছিল। তারপর আমি যখন প্রীতিকে সব কিছু জিজ্ঞেস করলাম, তখন আমাকে প্রীতি যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। আসলে আকাশ নাকি প্রীতিকে ভালোবাসতো এবং প্রীতির কাছে যখন সে নিজের ভালোবাসা প্রকাশ করেছিল, তখন প্রীতি আকাশকে অনেক অপমান করেছিল। প্রীতি বলেছিল, তোমার মতো একজন মোটা হাতিকে আমার মতো এত সুন্দর মেয়ে কোনোদিন ভালোবাসতেই পারে না। প্রীতি আকাশকে অনেক অপমান করেছিল, তার শরীর নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল। আকাশকে বলেছিল, তুমি নিজেকে একবার আয়নায় গিয়ে দেখো, তুমি কি করে ভাবতে পারলে যে আমি তোমার প্রেমিকা হব? আর এমনিতেও আমি যাকে ভালোবাসি সেই ছেলেটা অনেক হ্যান্ডসাম, তাই ভুল করেও আর কোনো দিন আমার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করতে আসবে না। তুমি যেমন মোটা সেরকম তুমি কোনো মোটা মেয়ে দেখে প্রেম করো। ওই ঘটনাটা হওয়ার পরে আমার যখন বিয়ে ভেঙেছিল তখন আমি সুইসাইড করার চেষ্টা করেছিলাম। ওই সময় আকাশ আমাদের সুযোগের সদ্ব্যবহার করেছিল। ওই সময় প্রীতি আকাশের কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল, আমার দিদিও তোমার মতো মোটা, যার জন্য তার আজ বিয়ে ভেঙেছে এবং সে অনেক কষ্টে আছে। তার কষ্ট দেখে আমিও অনেক কষ্টে আছি। সেদিন আমি তোমাকে তোমার শরীর নিয়ে অনেক অপমান করেছিলাম। আজ আমি বুঝতে পারছি যে আমার দিদির সঙ্গে যা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। তাই সেদিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দিও। ওই সময় আকাশ নাকি প্রীতিকে বলেছিল যে সে আমাকে নাকি বিয়ে করবে। এই কথাটা প্রীতি শুনে খুব খুশি হয়েছিল। সে তখন আকাশকে বলেছিল সে যাতে আমার ও তার বিয়ের ব্যাপারে আমার বাবার সঙ্গে কথা বলে। তারপর আকাশ প্রীতির কথা অনুযায়ী আমাদের বিয়ের ব্যাপারে বাবার সঙ্গে কথা বলেছিল। বাবা তো বাধ্য হয়ে আকাশের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, কারণ আমার মোটা শরীরের জন্য কোনো ভালো ছেলে আমাকে পছন্দ করতে রাজি হয়নি। তাই আমার বাবাও আর বেশি কিছু না ভেবে আমার বিয়ে আকাশের সঙ্গে দিয়েছিল। কিন্তু আমরা তো কেউ ভাবতেও পারিনি যে আকাশ তো প্রীতির সঙ্গে বদলা নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছিল। সব কিছু জানার পরে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমরা কি করব। আমি তো মাথায় হাত দিয়ে রাস্তাতেই বসে পড়েছিলাম। তখন প্রীতি আমাকে বলল, দিদি, আমরা এই রকমভাবে হাতে হাত দিয়ে বসে থাকতে পারি না। ওই ছেলেটা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে। তাই আমি তাকে ছেড়ে কথা বলবো না, তাকে উচিত শিক্ষা দেব। আমি পুলিশে গিয়ে তার নামে রিপোর্ট করব। পুলিশের কথা শুনে আমি ভয় পেয়ে প্রীতিকে বললাম, পুলিশে রিপোর্ট করার কোনো দরকার নেই। সে যদি তোর ভিডিওগুলো ভাইরাল করে দেয় তাহলে আমাদের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। প্রীতি তখন বলল, ভিডিও ভাইরাল করার আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে। আর এমনিতেও মান সম্মান শেষ হয়ে যাওয়ার ভয়ে আমি এই শয়তানটাকে এমনিতেই ছেড়ে দিতে পারি না। সে আমাদের সঙ্গে অনেক অন্যায় করেছে এবং সেটার শাস্তি ওকে পেতেই হবে। তারপর আমি ও প্রীতি বাবার কাছে এসে সব সত্যি কথা বলেছিলাম। তারপর বাবা আমাদের বলেছিল, পুলিশের কাছে যাওয়ার কোনো দরকার নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে। পুলিশের কাছে গেলে আমাদের নাকি অনেক বদনামি হবে। আমি তখন বাবাকে বললাম, আর প্রীতির সঙ্গে যা অন্যায় হয়েছে সেটার শাস্তি তাকে কে দেবে? তাকে যদি শাস্তি না দেওয়া হয় ও আরও বেশি পেয়ে বসবে এবং ওই রকম অপরাধীকে শাস্তি পাওয়াটা উচিত। আমার বাবা মা তো কোনো মতে পুলিশের কাছে যেতে রাজি ছিল না, কিন্তু আমি ও প্রীতি জোর করে পুলিশের কাছে গিয়ে আকাশের নামে রিপোর্ট করেছিলাম এবং আমার মোবাইলে যে ভিডিওটি ছিল সেটা প্রমাণ হিসেবে পুলিশকে দেখিয়েছিলাম। কারণ আমি যদি পুলিশকে না বলতাম তাহলে আমার বরের মোবাইলে আমার বোনের ওই নোংরা ভিডিওগুলো থেকে যেত এবং ভবিষ্যতে আমার বোনের সঙ্গে আরও খারাপ করতো। আমি আকাশকে ডিভোর্স দিয়েছি, কারণ একটা অপরাধী মনের লোকের সঙ্গে চিরকাল বাস করা অসম্ভব ব্যাপার। আর এমনিতেও সে তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি। সে তো শুধুমাত্র বদলা নেওয়ার জন্য আমাকে মোহরা বানিয়ে বিয়ে করেছিল। আকাশ এখন জেলে আছে। আমার বোন যাকে ভালোবাসে তাকে সব সত্যি কথা বলে দিয়েছিল। প্রথমে সেই ছেলেটা সব কথা জানার পরে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়নি, তাই আমরা তাকে কোনো দিন বিয়ের জন্য ফোর্স করিনি। কিন্তু পরে সেই ছেলেটা যখন বুঝতে পারলো সে আমার বোনকে ছাড়া থাকতে পারবে না, তখন সে বুঝতে পারলো যে অন্যায়টা আমার বোন করেনি, অন্যায়টা তার সঙ্গে হয়েছে। এতে আমার বোনের কোনো দোষ ছিল না। তাই ছেলেটা সব কিছু জানার পরেও আমার বোনকে বিয়ে করতে রাজি হয়েছিল। আমি এখন অনেক কষ্ট করে সব কিছু ভুলে গিয়ে একটা প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়াই।
চেষ্টা করছি বাবা মাকে নিয়ে ভালো থাকার। কারণ আমি বুঝে গেছি আমার মতো মোটা মেয়ের বিবাহিত জীবন তখন সফল হবে যখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে যাব। তাই চেষ্টা করছি জীবনে ভালো কিছু করার। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।